নমস্কার বন্ধুরা, রাইড উইথ চার্লি চ্যানেল থেকে আমি শুভাশিস তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার দীঘা পার্ট 3 ব্লগে। আর ওয়েলকাম বন্ধুরা, রাস্তা দিয়ে লোকজন যে হারে জোরে গাড়ি চালাচ্ছে, আমি রীতিমতো ভয় পাচ্ছি গাড়ি চালাতে। কারণ আমার সঙ্গে বাচ্চা আর ওয়াইফ ছিল, ওরা বলছিল যে বাবা এত জোরে এরা কেন গাড়ি চালাচ্ছে। আমি বললাম দেখ বাবা, এমন তো কিছু বলার নেই, সেফ ড্রাইভ সেফ লাইফ সকলেরই মাথায় রাখা উচিত। কারণ নিজের একটু আনন্দের জন্য অপরকে প্রবলেমে ফেলে দেওয়ার অধিকার কিছুই নেই আমাদের। যাই হোক, এদের কথা বাদ দিয়ে আমাদের জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা লাস্ট দুটো ব্লগে তোমরা অবশ্যই দেখেছো, না দেখলে প্লিজ দেখে এসো। আমরা কোলাঘাট ক্রস করে ইন্ডিয়ান ধাবাতে ব্রেকফাস্ট করে জার্নি করছিলাম নন্দকুমারের উদ্দেশ্যে। রাস্তা খুবই ভালো ছিল এবং রাস্তার পরিবেশও খুব ভালো ছিল, কিন্তু লাস্ট দুটো ব্লগে আমরা যে প্রবলেমটা ফিল করিনি সেই প্রবলেমটা এই ব্লগে ফিল করেছি। এই ব্লগে আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি, যার ফলে অল্প অল্প রাস্তা চালানোর পরেই আমাদের দাঁড়াতে হয়েছিল। যেহেতু আমাদের সঙ্গে একটা ছোটো বাচ্চা ছিল, আর তাকে নিয়ে বৃষ্টির মধ্যে ভেজার কোনো মানেই হয় না। তো দাঁড়াচ্ছি আবার যাচ্ছি, মানে 2-4 কিলোমিটার যাওয়ার পরেই আবার বৃষ্টি পাচ্ছিলাম, কারণ আকাশে দেখো ঘন কালো মেঘ, যার ফলে আমাদের যাওয়ার গতিও খুব মন্থর হয়ে গেছিলো। আর এই দূরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা তেলের ট্যাঙ্কার গাড়ি। এই গাড়িগুলোকে আমি যখনই দেখি না তখনই মনে করি যে এই গাড়িটা আমার গাড়ির সঙ্গেই চলতে থাক, আর যেখানে আমার গাড়ির পেট্রোল খতম হয়ে যাবে সেখানেই এরা আমার পেট্রোল রিফিল করে দিক। এরা সঙ্গে থাকলে এই গাড়িটা যদি সঙ্গে থাকে না, জীবনের জার্নির ক্ষেত্রে, যেহেতু আমরা রাইডার, জার্নির ক্ষেত্রে আমাদের কোনো টেনশনই থাকে না। কিন্তু বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমি তোমাদের একটা বলি, যে প্রবলেমটা আমি ফিল করেছি, যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে জোরে একদমই গাড়ি চালানো যাচ্ছে না। জোরে মানে ন্যূনতম স্পিডেও গাড়ি চালানো যাচ্ছে না, কেন রাস্তা খুবই স্লিপ হয়ে গেছিলো। আর বাচ্চা নিয়ে আমরা ট্রাভেল করছিলাম, যার ফলে আমাদের স্পিড একদম কমে গেছিলো। যে জার্নিটা আমাদের 4 ঘন্টায় করার কথা সেটা 5 ঘন্টায় করেছি। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম এই কালীবাড়িটাতে। আমি জানি না এই কালীবাড়িটার নাম কি, আমি ওয়াইফকে জিজ্ঞাসা করলাম যে কী নাম। ও বললো নিচিন্দা কালীবাড়ি। আর নিচিন্দা কালীবাড়ি থেকে দীঘার দূরত্ব ছিল 40 কিলোমিটার। কিন্তু এখানে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লেগেছে বন্ধুরা, বহু লোকই রাস্তা থেকে পয়সা ছুড়ে দিচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এটা কোন ভদ্রতা? মানে রাস্তা থেকে পয়সা ছুড়ে দিবি? আরে ভাই, তোদের কাছে এইটুকুও সময় নেই যে গিয়ে কমসে কম মাকে দর্শন করি? হয়তো তুমি দিওই না পয়সা, আর না হলে যদি দিতে হয় তাহলে কমসে কম দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে তারপরে পয়সাটা দেওয়া উচিত। আর এই ছোটো ছোটো গাড়িগুলো, বাপরে বাপ, এরা যে হারে জোরে চালায়, 3 চাকার গাড়ি, কিন্তু এত স্পিডে চালায়, আর যেতেও দিচ্ছে না। দেখো রাস্তা পুরো ব্লক করে নিজের মতন নিজে চালিয়ে যাচ্ছে। মানে অবাক ব্যাপার একদম। কিছু কিছু লোকের জন্য সমস্যা হয়। আর এই আমার সামনে যে টিয়াগো গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এরা বাচ্চা নিয়ে ট্রাভেল করছে। দেখো আমি রাস্তা একটু স্লো করে দিয়েছি এখানে জার্নিটা। দেখো এই দরজা এদের খোলা ছিল, পিছনের গেটটা খোলা ছিল, বাচ্চা ছিল, লেডিস ছিল, যার ফলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। তো তোমরা যদি এরমভাবে কেউ ট্রাভেল করো, অবশ্যই কেয়ারফুল থেকো বাচ্চা নিয়ে। আর বিশেষ করে এই 4 হুইলারে ট্রাভেল করলে দরজাগুলো সিল হয়েছে কিনা সেটা কমসে কম একটুখানি নজর রেখো, কারণ তোমাদের একটা ভুলে সারা জীবন চোখে জল চলে আসবে। দেখো এখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, এই আগের গাড়িটা ভাবছিলাম বোধহয় আমি তাকে বলছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি তাকে বলিনি। আমি বলছিলাম যে পিছনের গাড়িটা যেটা দরজাটা খোলা হয়। দেখো আমি এখানে দাঁড়াবো এবং দাঁড়িয়ে ওদের পার্টিকুলারলি বলবো যে দাদা আপনার ওই পিছনের গাড়িটাতে দরজাটা খোলা আছে। দরজাটা খোলার ইন্ডিকেশনটা আমি দিলাম। দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছে। এইগুলো একটু কেয়ারফুলভাবে না চালালে রাস্তায়, তাহলে কিন্তু বিপদ হবেই, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, কারণ বিপদ কোনো দিন কাউকে বলে আসে না। আর এই কিছু উটকো পাবলিক উইদাউট হেলমেট গাড়ি চালাচ্ছে। এই দেখো আমাদের সামনে গাড়িটা, বাইকটা দেখলে তুমি বুঝতে পারবে, হঠাৎ করে বাদিক টার্ন নিয়ে নেবে, কোনো ইন্ডিকেটার নেই, কিছু নেই। আমি যদি জোরে চালাতাম এখানে গাড়িটা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। যাই হোক, এদের সঙ্গে ক্রস করে এরকম উটকো পাবলিক আমাদের রাস্তায় জীবনে চলতেই থাকে। তারপরে চলে এসেছিলাম সেই সেই ব্রিজ। এই ব্রিজটার নাম এখন এই ভয়েস ওভার দিতে গিয়ে আমি ভাবছি যে কী নাম ছিল। হ্যাঁ, এই ব্রিজটার নাম মনে হয় ছিল তোমার রামনগর ব্রিজ। রামনগর ব্রিজ ক্রস করার পরেই এখান থেকে দীঘার দূরত্ব আর 5 কিলোমিটার ছিল। মনে হচ্ছিল কতক্ষণে শেষ হবে। আর এই দেখো আবার সেই রকম উটকো পাবলিক, 4 জন মিলে গাড়ি চালাচ্ছে, একজনের মাথায় হেলমেট, শাড়ি পরে আছে, মানে রাস্তার লরির সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। মানে আমি অবাক হয়ে যাই, এরা কীভাবে গাড়ি চালায়? এখানে পুলিশ ট্রাফিক কী আছে? ট্রাফিকিং কিচ্ছু নেই, শুধু খালি রাস্তার লোক যারা দূর থেকে ট্রাভেল করবে তাদেরই ধরার জন্য এরা দাঁড়িয়েছে, লোকাল কোনো লোককে এরা ধরে না। এই লরিটা আমাদের খুব বিরক্ত করেছে, কারণ লরিটা এত ন্যারো, লরিকে দোষ দিয়ে লাভ নেই, কারণ রাস্তা ছিল প্রচণ্ড ন্যারো। আর এই চলে এসেছিলাম বলতে বলতে রামনগর চেকপোস্ট। এই চেকপোস্টে কে কে তোমরা, মানে ডকুমেন্টস তোমাদের কার কার চেক হয়েছে অবশ্যই আমায় কমেন্টে জানিও, কারণ এই জায়গাটা ছিল খুব খতরনাক, যে এখানে চেক করেই। আর যেহেতু আমি ভয় পাচ্ছিলাম, দেখো তোমরা আগের গাড়িটা দেখলেই বুঝতে পারবে, আমার ভাই, আমার ছেলে আর আমার ভাইয়ের বউ বসে আছে। ট্রিপল রাইড ছিল, তো ট্রিপল রাইডে ডেফিনেটলি চেক করে। আমার ছেলে একটু বড়ই হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে ভাই ওরা তো চেক করবে না, তো যাক বেঁচে গেছি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, এরা ক্রস করে আমি চলে যাচ্ছিলাম আমাদের দীঘার উদ্দেশ্যে। আর কিছুটাই বাকি ছিল মাত্র। মনে মনে খালি ভাবছিলাম কতক্ষণে দীঘার বিশ্ব বাংলা গেটটা আমরা দেখতে পাবো রে ভাই। আর ধৈর্য সহ্য হচ্ছে না।
বলতে বলতে তোমরা দূরে ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম বিশ্ব বাংলা গেট। ওহ, এত দূরে জার্নিটা করে এসে প্রায় 200 কিলোমিটার রাস্তা, সকাল থেকে ছেলে নিয়ে এতটা দূরে জার্নি করে আসতে পারবো আমি ভাবতেও পারিনি। যাক, তোমাদের সকলের সঙ্গে নিয়ে আমি চলে এসেছি আমাদের সেই বিশ্ব বাংলা গেট। আর এইখানে পৌঁছে গিয়ে আমার মনে হচ্ছিল, যাক, বউকে বললাম যে পৌঁছে গেছি, আর বউ বলছিল হ্যাঁ উই ফাইনালি ডিড ইট। এবং এরকম বিশ্বকর্মা গেটের সামনে আমি দাঁড়িয়ে ছবি তুলেও ভাবছিলাম, কিন্তু সময়ের কম ছিল থাকায় আমরা দাঁড়াতে পারিনি, বেরিয়ে যাচ্ছিলাম। এখান থেকে দুটো রুট দীঘা এন্ট্রি করাচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে যেটা তোমাকে ওল্ড দীঘা হয়ে তোমাকে মেন জায়গায় পৌঁছাবে। তুমি নিউ দীঘায় থাকলে নিউ দীঘায় পৌঁছাবে, ওল্ড দীঘায় থাকলে ওল্ড দীঘায় পৌঁছাবে, কিন্তু এক্ষেত্রে বাইক শুধু অ্যালাও। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল রিলুকে। এবং হোটেল রিলুকের পরবর্তী জার্নি তোমাদের অবশ্যই আমি দেখাবো যে কেমন ছিল হোটেলের আউটলুক কেমন ছিল, খাবার কী কী ছিল, ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো এবং যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ফলো করে দিও, কেন তোমাদের একটা লাইক আমাদের প্রচণ্ড মোটিভেট করে ভিডিও তৈরি করাতে। আর আমি বউকে বলছিলাম যে তুমি নেমে আগে বাচ্চাটাকে নিয়ে ভেতরে যাও, কারণ যা রোদ লাগছিলো এই সময় গা হাত পা মনে হচ্ছিলো পুড়ে যাবে। এই গাড়িটা আমরা দাঁড় করিয়েছিলাম এবং দাঁড় করিয়ে হোটেল রিলুকে পৌঁছাচ্ছিলাম, এবং আমাকে এই গেটম্যান জিজ্ঞাসা করছিল, দাদা আপনাদের বুক আছে? আমি বললাম হ্যাঁ আমাদের অলরেডি বুক করা আছে। তো আর ওয়েট না করে আমরা পৌঁছে যাচ্ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত দেখলে থ্যাংক ইউ, টাটা, গুড বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং রাইড উইথ চার্লি। থ্যাংক ইউ সো মাচ।